নমস্কার দর্শক বন্ধু। সেই সেপ্টেম্বর 2024 থেকে অক্টোবর 2025 এই পুরো টাইমটা প্রায় এক বছরের একটু বেশি সময় ধরে শেয়ার মার্কেট কিন্তু একই জায়গায়, মানে কোনো পজিটিভ রিটার্ন নিফটি বা সেন্সেক্সের নেই। মাঝখানে মার্কেট অনেকটাই পড়েছিল, দেন কিছুটা রিকভার হয়, দেন আবার পড়ে আবার কিছুটা রিকভার হয়। এই রকম একটা সিচুয়েশনে এসে এক বছর এক মাস নিফটি সেন্সেক্স কিন্তু অলমোস্ট জিরো রিটার্ন। তো এই অবস্থা থেকে ফিউচার কি বলছে? আমাদের অ্যানালিসিস বলছে যে আর কয়েক মাসের মধ্যেই, মেবি উইদিন 6 মান্থসের মধ্যেই নিফটি সেন্সেক্স কিন্তু লাইফ টাইম হাই, মানে প্রিভিয়াস যে হাই করেছিল সেইটা ক্রস করে লাইফ টাইম হাই ছুতে চলেছে। এবার প্রশ্ন যে আমাদের এই অ্যানালিসিস যে এটা বলছে, তো এর পেছনে কি কি পজিটিভস কি কি নেগেটিভস আছে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্টলি কোন ধরনের সেক্টর বা কোন ধরনের শেয়ার এই র্যালিতে পার্টিসিপেট নিতে পারে সেই নিয়েই আজকের আমাদের ভিডিও। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন অ্যাক্টিভ ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি যেমন রিটেল ইনভেস্টরদের জন্য সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনি এইচএনআই ক্লায়েন্টদের জন্য কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করে থাকি। এবং আমারই এক্সপিরিয়েন্স নিয়ে লেখা দুটি বই, হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড মাল্টিব্যাগার স্টকস, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, বইগুলোর ডিটেলস জানতে চাইলে আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে প্রসেনজিৎ পাল বুকস এই দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ইংলিশ, বেঙ্গলি এবং আরো অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজে বই অ্যাভেলেবেল রয়েছে। আপনারা অ্যামাজনের ডিটেলস দেখে, রিভিউজ দেখে অ্যান্ড অল সমস্ত কিছু কিন্তু দেখে বইগুলো সংগ্রহ করতে পারেন। প্রথমেই আমরা জানবো যে কেন আমাদের অ্যানালিসিস এরকম বলছে যে আর কয়েক মাসে, মেবি 6 মাসে নিফটি অল টাইম হাই ক্রস করতে চলেছে। এর পেছনে একটা বড় কারণ কিন্তু যে ইউএস চায়না ট্রেড ওয়ার আবার কিন্তু রিনিউড ইন্টারেস্ট নিয়ে আবার নতুন ভাবে শুরু হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্ডিয়া কিন্তু নট এক্সপোর্ট ডমিনেটেড মার্কেট যতটা চায়না। এর মানেটা কি? এর মানে এইটা যে চায়নার ইকোনমি বা চায়নার জিডিপির একটা বড় পার্সেন্ট এক্সপোর্ট থেকে আসে, মানে চায়না পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্র বিক্রি করে আসে। কিন্তু ইন্ডিয়া ইজ ফরচুনেট এনাফ, ইন্ডিয়ার কিন্তু সিচুয়েশন ওইটা না। ইন্ডিয়ান যে জিডিপি তার ম্যাক্সিমাম পোর্শন কিন্তু ডোমেস্টিক কনজাম্পশন থেকে আসে। এক্সপোর্ট ইজ আ স্মল পার্ট, ডোমেস্টিক কনজাম্পশন ইজ আ বিগার পার্ট। তো এই ডোমেস্টিক কনজাম্পশন বা ডোমেস্টিক মার্কেটে কিন্তু প্রচুর টেল উইন্ডস রয়েছে। মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বছরই যেমন ইনকাম ট্যাক্স রেট কমিয়েছে, রেপো রেট কমিয়েছে যার জন্য ইন্টারেস্ট রেট কমেছে, দেন লেটেস্ট জিএসটি রেট কমিয়েছে, সো দ্যাট মার্কেটে কনজাম্পশনের একটা ফুয়েল আসে। অ্যান্ড সমস্ত ইন্ডাস্ট্রি এবং অনেক সেক্টরের পেছনে কিন্তু পিএলআই স্কিম থেকে শুরু করে অনেক রকম গভর্নমেন্ট সাপোর্ট বা গভর্নমেন্ট ইনসেন্টিভ প্রোগ্রামস কিন্তু চলছে। তো এই সমস্ত টেল উইন্ডের পেছনে 2025 সালে এত টেল উইন্ড থাকা সত্ত্বেও একটাই হেড উইন্ড ছিল, সেটা হলো যে গ্লোবাল ট্রেড ওয়ার। এবং সেই গ্লোবাল ট্রেড ওয়ারের ফলে আমরা সবাই জানি যে ইউএস ইন্ডিয়ান এক্সপোর্টস এর ওপরে কিন্তু প্রায় 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছিল ইন দ্য মান্থ অফ আগস্ট। এর ফলে কি হয়েছিল যে ইন্ডিয়ার অনেক কিছু কিছু এক্সপোর্ট সেগমেন্ট যথেষ্ট এফেক্টেড হয়েছে, কারণ 50% ট্যারিফ ইজ এ হিউজ ট্যারিফ। এই ট্যারিফের ফলে কিন্তু অনেক সেগমেন্ট, অনেক জায়গায় কিন্তু মার্কেট এফেক্টেড হওয়া সত্ত্বেও ডোমেস্টিক কনজাম্পশনের জন্য বা ডোমেস্টিক ইকোনমি স্ট্রেংথের জন্য কিন্তু অতটা ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট পড়েনি। এবার মজার ব্যাপার হচ্ছে যে একটাই হেডউইন্ড ছিল, যে একটা নেগেটিভস ছিল, যে ইউএস ইন্ডিয়ার ওপর যে ট্যারিফটা লাগিয়েছিল সেইটা খুব সম্ভবত মানে আর কয়েক মাসের মধ্যে সেটা কমতে চলেছে বা সেই রিস্কটাও মিটিগেট হতে চলেছে। তার কারণ হলো ইউএস চায়না ট্রেড ওয়ার। মানে ইউএস চায়নার ওপর, চায়না ইউএস এর ওপর নানান রকম ট্রেড রেস্ট্রিকশন লাগাচ্ছে, যার ফলে ইউএস এবার চাইবে যে ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো রকম মোটামুটি বেনিফিশিয়াল একটা ট্রেড ডিল করতে, সো দ্যাট ইউএস ক্যান কাউন্টার চায়না। তো এই ডিল যখনই হয়ে যাবে, এবং মনে রাখবেন মার্কেট সবকিছু আগে থেকে ফ্যাক্টর করে, মানে ধরুন যখন ট্রেড ডিল হবে তার আগে থেকেই কিন্তু মার্কেট সেটাকে পজিটিভটাকে ফ্যাক্টর করে মার্কেট কিন্তু বাড়তে থাকবে। এবং যখন এই ইউএস ট্রেড ট্যারিফের যখন ব্যারিয়ারটা যখন রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু আর তেমন কিছু নেগেটিভ মার্কেটের জন্য থাকবে না। রাদার এই যে সমস্ত পজিটিভ বা টেলউইন্ড বললাম সেগুলো মার্কেটকে অনেকটা উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। মার্কেট যখন উপরের দিকে যেতে পারে, তো তখন খুব ন্যাচারালি কোশ্চেন আসে যে কোথায় বা কিভাবে ইনভেস্ট করব। আমরা সবাই জানি ইনভেস্টমেন্টের জন্য ট্রেডিং প্ল্যাটফর্ম লাগে, এবং তার জন্যই স্মার্ট, সিম্পল এবং এফিশিয়েন্ট ট্রেডিং প্ল্যাটফর্ম ব্লিঙ্কএক্স এর কথা আমরা বলবো। ব্লিঙ্কএক্সে আপনারা পেয়ে যাবেন ফ্রি রিসার্চ কল, ইকুইটি, কমোডিটি, ইন্ট্রাডে, এফএনও সমস্ত সেগমেন্টে, যেখানে এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্টের সাথে সাথে স্টপ লস প্রোভাইড করা হয়ে থাকে, যেটা আপনারা অ্যাজ এ সেকেন্ড ওপিনিয়ন এক্সপার্ট গাইডেন্স হিসাবে কনসিডার করতে পারেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, ব্লিঙ্কএক্স দিচ্ছে 2 মাসের জন্য কমপ্লিট ফ্রি অফ কস্ট ব্রোকারেজ ট্রেডিং অন অল সেগমেন্ট। সে আপনি ইকুইটি বলুন, এফএনও, ইন্ট্রাডে বলুন, আর যেখানেই বলুন না কেন সমস্ত জায়গায় অ্যাবসলিউটলি জিরো ব্রোকারেজ ফর দ্য ফার্স্ট 2 মান্থস। অপশন মার্কেটের অ্যাক্টিভ ট্রেডারদের জন্য ফ্ল্যাশ ট্রেড একটা গেম চেঞ্জিং ফিচার, যেখানে আপনারা টপ কন্ট্রাক্টস পেয়ে যাবেন, বেস্ট টপ কন্ট্রাক্ট বেসড অন অ্যাট দ্য মানি,
হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট এবং মোস্ট ট্রেডেডের বেসিসে বেস্ট কন্ট্রাক্টগুলো আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হেল্প করবে। এই সমস্ত ফিচারের জন্য ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্মটা ডাউনলোড করে আপনারা স্মার্ট ওয়েতে ট্রেডিং চালু করতে পারেন, যেখানে আপনারা পাচ্ছেন 2 মাসের জন্য কমপ্লিট ফ্রি অফ কস্ট ব্রোকারেজ। তো তাহলে আর দেরি কিসের? ডেসক্রিপশন বা কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্ম ডাউনলোড করে চেক করে দেখতেই পারেন। এবার প্রশ্ন হলো যে নিফটি সেন্সেক্স নয় বাড়বে, তাহলে কোন ধরনের শেয়ার বা কোথায় ইনভেস্ট করা যেতে পারে? সবসময় মনে রাখবেন যে ওভারঅল মার্কেট বা নিফটি সেন্সেক্স বাড়লেই যে সমস্ত ধরনের শেয়ার যে বাড়ে তা কিন্তু নয়। রাদার আগামী 6 মাস বা আগামী 1 বছরের জন্য মার্কেট খুব ট্রিকি হতে চলেছে, খুব সিলেক্টিভ সেগমেন্ট পারফর্ম করতে চলেছে। মানে এমন নয় আপনারা যে কোনো শেয়ার কিনে রেখে দিলেন বা আগে থেকে রয়ে গেছে যে শেয়ার ধরুন 50% বা 40% ডাউনফল হয়েছে, 50% পড়েছে বলেই যে মার্কেট যখন আবার বেড়ে যাবে সেই শেয়ারটাও যে 50% ঘুরে যাবে তা কিন্তু নয়। ইনভেস্টররা প্রায় এই ভুলটা করে। তাই আপনাদের পোর্টফোলিওতে যেগুলো আন্ডার পারফর্মিং শেয়ার আছে, যেগুলো ধরুন 30%, 40%, 50% বা তার বেশি লসে আছে, সেইগুলোর দিকে ফোকাস দিন। সব সময় মনে রাখবেন নিফটি বা সেন্সেক্স ঘুরে লাইফ টাইম হাই ক্রস করে গেলেও যেইটা আপনার আগের 1 বছর থেকে 50% দাম পড়েছে সেইটা যে আবার রিকভার হবে এমনটা নয়। রাদার বুদ্ধিমানের কাজ এইটাই হয় যে যেইটা পড়েছে বা যেটা আন্ডার পারফর্মিং, যাদের ফিউচার প্রসপেক্টস ভালো না, সেখান থেকে এক্সিট হয়ে গিয়ে অন্য শেয়ারে সুইচ করে সেখান থেকে রিকভারি করা। কারণ প্রত্যেকটা মার্কেট সাইকেলে ডিফারেন্ট উইনার থাকে। আগের মার্কেট সাইকেলে যে উইনাররা ছিল তারা কিন্তু এবার রিপিট করবে না। ফর এক্সাম্পল একটা যদি খুব ছোট্ট আমরা এক্সাম্পল দিই, আগের যে মার্কেট সাইকেলে পিওর যারা ছোটখাটো সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইনসোলেশন বলুন, কেপিআই গ্রিন বলুন, এগুলো অনেকটা হিউজ বেড়েছে। তো এবার সেই হিউজ বেড়ে যাওয়ার পরে 2024-এ হিউজ বেড়ে যাওয়ার পরে 2025-এ এই সমস্ত শেয়ার কিন্তু অনেকটা পড়ে গেছে, প্রায় 50% মতো প্রাইস ফল কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে এবার ভাববেন না যে যেই মার্কেট আবার ঘুরবে, মানে যেই নিফটি সে আগের বছর 2024-এর হাই লেভেল ক্রস করে যখন চলে যাবে, তার মানে এই নয় যে এই সমস্ত কোম্পানিগুলো সে এবার আগের হাইতে পৌঁছে যাবে, এমন কিন্তু হবে না। তো তাহলে যদি আপনারা এমন কোনো ইনভেস্টর থাকেন যারা আগের সাইকেলে যেই শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে সেই সমস্ত শেয়ারে ইনভেস্ট করে প্রায় টপে কাছাকাছি ইনভেস্ট করে ফেসে গেছেন, বা মার্কেট রিকভার হলো সেইগুলোর অতটা রিকভার হচ্ছে না, স্টিল 50-60% লসে আছেন, সেই সমস্ত শেয়ার থেকে কিন্তু সাবধান। বেটার কাজ সবসময় হয় যে নিউ অপরচুনিটি, যে নিউ সেগমেন্ট যেগুলো র্যালিতে পার্টিসিপেট করছে সেখানে শিফট করে যাওয়া। তো তাহলে এবার প্রশ্ন হলো যে কোন কোন সেগমেন্ট নিউ, কোন কোন সেগমেন্ট এমার্জিং সেগমেন্ট হতে পারে যেগুলো নতুন করে র্যালিতে পার্টিসিপেট করবে। এখানে আমরা বলবো যে আমরা ইউটিউব ভিডিওতেও আগে বলেছি, আমাদের পেড মেম্বারসদের জন্য রেকমেন্ডও করা আছে যে আমাদের মোস্ট প্রিফার্ড সেগমেন্ট এখন কিন্তু হসপিটাল সেগমেন্ট এবং ডায়াগনোসিস সেগমেন্ট। কেন এই হসপিটাল ডায়াগনোসিস এই বোথ সেগমেন্ট একটা বেশ হাই গ্রোথ রেট আগামী কয়েক বছরের জন্য ওয়েট করছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা কমপ্লিট ইমিউন ফ্রম দ্য গ্লোবাল ট্রেড ওয়ার, গ্লোবাল ট্রেড আনসার্টেনিটিস এন্ড অল। এর মানে এইটা যে যেমন ইউএস ইন্ডিয়া যে ট্রেড ডিল যেটা আগামী দিনে হতে চলেছে, সেটা যদি মার্কেটের পছন্দ মতো যদি না হয়, স্টিল আমার ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা ইম্প্যাক্টেড হবে না। এবং আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এই সমস্ত সেগমেন্ট কাইন্ড অফ কিছুটা হলেও ডিফেন্সিভ বলা যেতে পারে, মানে হিউজ ফল হবে না। ওয়ার্স্ট কেসে কি হতে পারে, হয়তো হিউজ রিটার্ন হবে না। আমরা যেটা 50% 60% এক্সপেক্ট করছি সেটা হয়তো 20% 25% রিটার্নে গিয়ে দাঁড়ালো, কিন্তু এমন হবে না 50-60% যে ফল হয়ে যায়, যে প্রচুর শেয়ার এমন থাকে যেগুলোতে মানুষ ভালো রিটার্নের জন্য ইনভেস্ট করে একটা ভালো রকম ফল হয়, সেই জিনিস কিন্তু এই হসপিটাল ডায়াগনোসিস সেগমেন্টে হওয়ার খুব একটা চান্সেস নেই। এই ইউটিউব চ্যানেলেই হসপিটাল সেগমেন্ট নিয়েও ডিটেল ভিডিও আছে, ডায়াগনোসিস সেগমেন্ট নিয়েও ডিটেল ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর প্রচুর পেড মেম্বার জানেন, ইনফ্যাক্ট ইউটিউবে আমরা যখন ফ্রি ভিডিও দিয়েছি সেখান থেকেও যথার্থ হসপিটাল ওয়ান অফ আওয়ার ফেভারিট পিক ব্যাক ইন 2024 এবং 2025-এর শুরুর দিকে এপ্রিল অবধি আমরা যথেষ্টভাবে স্ট্রংলি রেকমেন্ড করে গেছি, সেখান থেকে কিন্তু শেয়ারটা ডাবল হয়েছে। তবে হ্যাঁ, আবার এইটাই বলবো যে ডাবল হয়েছে মানে এখান থেকেও আবার ডাবল হবে এরকম একেবারে ভাবার কারণ নেই, বা এই মোমেন্টেই যে আবার ইনভেস্ট করতে হবে সেই রকমও কিছু ভাববেন না। হসপিটাল ডায়াগনোসিসে খুব কম শেয়ারস আছে, আপনারা নিজেরা ভালো মতো রিসার্চ করলে, আমরা বইতে যে প্যারামিটারগুলো বলেছি সেই সমস্ত প্যারামিটার ধরে ধরে যদি নিজে রিসার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বেস্ট শেয়ার খুঁজে পেয়ে যাবেন। নেক্সট একটা ট্রিকি সেগমেন্ট হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। যে ইলেকট্রিক যে সোলার অ্যাডিশন যেমন হয়েছে, আমরা কিন্তু সোলার মডিউল ম্যানুফ্যাকচারার মানে যারা ছোটখাটো কোম্পানি তাদের উপর পজিটিভস নয়, কিন্তু এই সোলার ইনস্টলেশন হওয়ার ফলে তারপর যে সেকেন্ড ইম্প্যাক্ট, যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কেবলস, এটা হিউজ সেগমেন্ট, প্রায় 200-300 শেয়ারস আছে এই রিলেটেড সেগমেন্টে। তো এই রিলেটেড সেগমেন্টে আপনারা খুব ভালো করে খেয়াল করুন, Q2 এর রেজাল্ট আসতে চলেছে, যে কোন কোম্পানি গ্রোথের সাথে সাথে মার্জিন মোটামুটি ঠিকঠাক রাখতে পেরেছে বা মার্জিন ইনক্রিজ করতে পেরেছে। তো যেই সমস্ত কোম্পানি গ্রোথের সাথে সাথে মার্জিন একই রকম জায়গায় বা মার্জিন হালকা
হালকা হলেও ইনক্রিজ করতে পারছে তাদের কিন্তু প্রসপেক্টস ভালো। আর যেই সমস্ত কোম্পানি গ্রোথের সাথে সাথে মার্জিন ফল করে যাচ্ছে তাদের প্রসপেক্টস কিন্তু অতটা ভালো নয়। কারণ আমরা আগেও বলেছি, সবসময় মনে রাখবেন যে অনলি গ্রোথ মানে খালি টপ লাইন গ্রোথের জন্য কিন্তু শেয়ারের দাম বাড়ে না। গ্রোথের সাথে সাথে যদি মার্জিন ইমপ্রুভমেন্ট হয় তাহলেই কিন্তু শেয়ার প্রাইসে একটা ভালো রকম টেলউইন্ড আসে। আরো একটা সেগমেন্ট হচ্ছে এই যে সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, ইলেকট্রনিক্স, এই যে পুরো সেগমেন্টের ম্যাক্সিমাম শেয়ার কিন্তু খুব হাই ভ্যালুয়েশনে চলছে। এগেইন এই সেগমেন্ট থেকেও খুব সিলেক্টিভ হতে হবে। আপনারা অনেকেই জানেন এই ইউটিউব ভিডিওতেও আমরা আগেও বলেছি, আমাদের মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন যে সাবস্ক্রিপশন, তার মধ্যে আমরা এমট্রন ইলেকট্রনিক্স সেই জানুয়ারি 2025-এর শুরুর দিকে আমরা রেকমেন্ড করেছিলাম। সেখান থেকে শেয়ার যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং রিসেন্ট আগস্ট মাসে আমরা আরেকটা শেয়ার রেকমেন্ড করেছিলাম ইজমো, যার থিমও কিন্তু এই রকম ছিল। সেই ইজমো শেয়ারটা মানে কয়েক মাসের 2 মাসের মধ্যে প্রায় 3 গুণ পর্যন্ত রিটার্ন দিয়ে দেয়। আমরা পার্শিয়াল প্রফিট বুকিং অ্যাডভাইস দিয়ে দিই, 1000 টাকার কাছাকাছি পার্শিয়াল প্রফিট বুকিং করে রেস্ট অফ দ্য হোল্ডিং ফ্রি অফ কস্ট রেখে দিই এবং মেম্বারসদেরও সেই অ্যাডভাইস দিই। আগামী দিনে হয়তো আমরা এই ইজমো শেয়ারটার উপরে একটা ভিডিও বানাবো, এই কারণে বানাবো যে নট যে আমার রেকমেন্ডেশন পারফর্ম করেছে তার জন্য নয়, যে অনেক কিছু লার্নিংস আছে কিভাবে কেন সেটা হলো, যে এই যে 2-3 মাসে যে 2 to 3 টাইমস রিটার্ন, এটা একটা অ্যাবনর্মাল রিটার্ন। এটা কোনোদিন মানে এক্সপেক্ট করা যায় না যে নেক্সট আমি একটা শেয়ার রেকমেন্ড করবো আবার এরকম রিটার্ন হবে, এটা কখনোই এক্সপেক্ট করা যায় না। কিন্তু ওই শেয়ারটা কেন এইরকম রিটার্ন দিল, সেই রিটার্নের পেছনে কি কি ট্রিগার্স আছে বা আগামী ইন ফিউচারেও কি কি ট্রিগার্স থাকতে পারে, যার জন্য মানে বিজনেসটা অ্যাট্রাকটিভ হয়ে গেছিল, মার্কেট ডিসকভারি করতে পেরেছিল, প্লাস তার সঙ্গে প্রচুর সাইকোলজিক্যাল লার্নিং, এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও কিন্তু আমরা আগামী দিনে বানাবো, যেটা আপনাদের অনেক হেল্প করবে। কিন্তু পয়েন্ট হচ্ছে এইটাই যে ইলেকট্রনিক্স, ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর এই সেগমেন্টে খুব কেয়ারফুল হতে হবে। যদি আপনারা এমন কোনো শেয়ারে ইনভেস্ট করে ফেলেন যেটা অলরেডি ভেরি হাই ভ্যালুয়েশন মানে 100 অ্যাবভ পিইতে চলছে, তো তাহলে সেইখান থেকে কিন্তু তেমন রিটার্ন পাবেন না, রাদার একটা হিউজ কনসলিডেশন পিরিয়ডে কিন্তু সেই সমস্ত শেয়ার চলে যেতে পারে। তো খুবই সিলেক্টিভ হতে হবে। এন্ট্রি ভ্যালুয়েশন যে এন্ট্রি পিই সেইটা মানে রিজনেবল হতে হবে, গ্রোথ মার্জিন এক্সপানশনের প্রবাবিলিটি থাকতে হবে, তবেই কিছু রিটার্ন বের করতে পারবেন। অ্যান্ড ফাইনালি আরেকটা সেগমেন্ট হচ্ছে অটো অ্যান্সিলারি, যেখানেও আপনাদের আলাদাভাবে নজর রাখতে হবে, কারণ সিলেক্টিভ কোম্পানি কিন্তু ভালো পারফর্ম করবে। তো তাহলে ওভারঅল আমরা কি কি জানলাম, যে হসপিটাল, ডায়াগনোসিস বিজনেস, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা একটা হিউজ সেগমেন্ট। ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, কেবলস, তার ডিরেক্ট ইনডাইরেক্ট একটা হিউজ বড় জায়গা রয়েছে। থার্ড আমরা চলে গেলাম যে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, ডেটা সেন্টার, এই সমস্ত থিমের ওপর, এবং ফাইনালি অটো অ্যান্সিলারি। তো এই যে সমস্ত থিমগুলো বললাম, এই থিমের মধ্যে থেকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন যে আগামী দিনের আউটপারফর্মার, আগামী দিনের মার্কেটে র্যালি কারা আনতে চলেছে। আমরা অনেক শেয়ার নিয়ে ইউটিউব ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, পাস্ট ভিডিও দেখলেই পেয়ে যাবেন। তবে বারবার ওই কমেন্টে ফ্রি টিপস চাই, ফ্রিতে কিছু শেয়ার বলুন, এরকম বলবেন না। আমরা আগেও বলেছি যে ফ্রি টিপস, ফ্রিতে শেয়ার যে কোনো ইনভেস্টারদের ক্ষতি বেশি করে যত না বেশি উপকার করে। আমরা একটা খুব সিম্পল জিনিস বলি যে ইদার আপনি পেড রেকমেন্ডেশনে যেতে পারেন, অথবা আপনি সিম্পল মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে যেতে পারেন, যার জন্য কাউকে কোনো এক্সট্রা পয়সা না দিয়ে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করলে আপনার কোনো কমিশনও দিতে হয় না। মানে মোটামুটি আপনার যদি মানে যাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট খুব কম রয়েছে, মানে যারা ধরুন মানে অ্যাডভাইসারি নেওয়ার জন্য ফিস অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডই বেস্ট, এবং সেবিও মিউচুয়াল ফান্ড কিন্তু তাদের জন্যই এনেছে। মিউচুয়াল ফান্ডে এসআইপি করে যান, এই যে সমস্ত থিমগুলো বললাম, এই থিমের ওপর যদি কোনো ফান্ড থাকে, অথবা যদি আপনারা সিম্পল লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ, স্মল ক্যাপের মানে মিক্স করে সিম্পল আপনারা এসআইপি করতে পারেন। ইন্ডেক্স ফান্ড মানে নিফটি ইন্ডেক্স, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এই 3টে ইন্ডেক্স ফান্ডেরও আপনারা মিক্স আপ করে পোর্টফোলিও বানিয়ে সিম্পল আপনারা এসআইপি কন্টিনিউ করে যেতে পারেন। এবং যারা এসআইপি কন্টিনিউ করে গেছেন বিগত লাস্ট 1 বছর ধরে মার্কেট খারাপ থাকা সত্ত্বেও, তারা নিশ্চয়ই বুঝেছেন যে মার্কেট খারাপ থাকলেও এসআইপি কন্টিনিউ করে গেলে কিন্তু লং টার্মে একটা ভালো রকম প্রফিটেবল জায়গায় চলে যায়। আর যাদের পোর্টফোলিও যাদের বড়, তারা মানে এক তো হচ্ছে নিজেদের রিসার্চে ডিরেক্ট স্টকস, আর যদি মনে হয় নিজের রিসার্চ করার মতো অত রিসোর্সও নেই বা অত টাইম নেই, তখন কিন্তু ইনস্টিড অফ ওই ফ্রি টিপস এখান থেকে ওখান থেকে না নেওয়ার থেকে যে কোনো পেড স্ট্রাকচার্ড অ্যাডভাইসারি মডেলে যান। বলছি না যে আমাদেরই অ্যাডভাইসারি নিতে হবে, মার্কেটে অনেক অ্যাডভাইসারি কোম্পানি আছে যাদেরই আপনার ইনভেস্টমেন্ট ফিলোসফি বা ইনভেস্টমেন্ট থিসিস যাদের ম্যাচ করে বা যাদের পছন্দ হয়, সেখানে আপনারা যান ইনস্টিড অফ ফ্রিতে এদিক ওদিক থেকে নেওয়ার থেকে। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কি মনে হচ্ছে যে আগামী দিনে আমি যে সেগমেন্টগুলো বললাম সেটা ছাড়া আর কোন কোন সেগমেন্ট ভালো পারফর্ম করতে পারে। আর আমি যেটা বললাম যে নিফটি সেন্সেক্স লাইফ টাইম হাই টাচ করতে চলেছে আর কয়েক মাসের মধ্যে, এটাতে আপনারা কি সহমত না সহমত না? যদি সহমত হন, কি মনে হচ্ছে কতদিনের মধ্যে নিফটি বা সেন্সেক্স তার প্রিভিয়াস হাই ক্রস করে যাবে, সেটা আপনারা জানাতে পারেন। আর যেমন বলেছিলাম যে স্মার্ট ট্রেডিং প্ল্যাটফর্মের জন্য ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্ম আপনারা চেক করে দেখতেই পারেন, ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকলো। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।